বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষায় কিভাবে বাংলা ব্যাকরণে 13+ পাবেন, পূর্ণাঙ্গ প্রস্তুতি কিভাবে নেবেন, বাংলা ব্যাকরণের জন্য কোন কোন বই পড়বেন, হেভি ওয়েট টপিক কোনগুলো, নবম দশম শ্রেণীর নতুন ও পুরাতন বই এর কোন অংশ পড়বেন, নতুন বইয়ে কি কি তথ্য পরিবর্তন, কোন টপিক কতখানি পড়বেন, ইন্টারনেট থেকে কোন টপিক পড়বেন, এই সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। এছাড়াও থাকছে বিসিএস প্রিলিমিনারি ও লিখিত সিলেবাস বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার অনুপ্রেরণা। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুগণ, জব এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিসিএস প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য থেকে সাধারণত 35টি প্রশ্ন হয়ে থাকে। এর মধ্যে বাংলা সাহিত্য থেকে 20টি এবং বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণ থেকে 15টি প্রশ্ন হয়ে থাকে। এই প্যাটার্নের বাইরেও অনেক সময় 2-1টি প্রশ্ন কম বা বেশি হয়ে থাকতে পারে। এখন আমরা দেখব বিসিএস প্রিলিমিনারি ও লিখিত সিলেবাস বিশ্লেষণ। বিসিএস প্রিলিমিনারি এর সিলেবাসে যে যে টপিকস আছে সেগুলি হলো প্রয়োগ অপপ্রয়োগ, বানানো বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস। এই টপিকগুলির বাইরেও আমাদের আর কোন কোন টপিক পড়তে হবে ব্যাকরণের জন্য তা সব কিছুই বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। অনুগ্রহ করে আপনারা ভিডিওটির সম্পূর্ণ অংশ দেখবেন। বিসিএস লিখিত এর জন্য সাধারণত 30 মার্ক বরাদ্দ থাকে ব্যাকরণ অংশের জন্য। এই ব্যাকরণ অংশের জন্য যে যে টপিক আছে সেগুলি হলো শব্দ গঠন, বানান বা বানানের নিয়ম, বাক্য শুদ্ধি বা প্রয়োগ অপপ্রয়োগ, প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ এবং বাক্য গঠন। বিসিএস প্রিলি ও লিখিত এর ব্যাকরণ অংশের সিলেবাস যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো লিখিত এর সবগুলি টপিকই বিসিএস প্রিলিতে অন্তর্ভুক্ত। সুতরাং আমরা প্রস্তুতি গ্রহণের সময় এমনভাবে প্রস্তুতি নিব যেন আমরা একই সাথে লিখিত ও প্রিলি কভার করতে পারি। এই ব্যাকরণ অংশের জন্য আমরা যে যে বই পড়তে পারি তার একটি তালিকা নিচে দেওয়া হলো। প্রথমেই আমাদের প্রস্তুতি শুরু করতে হবে এই নবম দশম শ্রেণীর বোর্ড বই দুইটি দিয়ে। একটি হচ্ছে নবম দশম শ্রেণীর নতুন বই, যেটি বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নামে পরিচিত, এবং নবম দশম শ্রেণীর যে পুরাতন বইটি আছে বা পুরাতন এডিশনের বই, বাংলা ভাষার ব্যাকরণ নামে পরিচিত। পুরাতন বইটি দেখতে অনেকটা এরকম এবং নতুন বইটি দেখতে অনেকটা এরকম। এছাড়াও আপনারা ব্যাকরণের জন্য মৌলিক বই পড়তে চাইলে এই দুইটি বই পড়তে পারেন, বা এর যে কোনো একটি বই আপনারা পড়তে পারেন যদি সময় থাকে প্রস্তুতি গ্রহণের সময়। একটি হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডক্টর সৌমিত্র শেখর, এবং অন্যটি হচ্ছে শিকড় বাংলা ভাষা ও সাহিত্য, মহসিনা নাজিলা। এছাড়া আপনারা বাজারে বিভিন্ন পাবলিকেশনসের বই পাওয়া যায়, সেগুলি থেকে যেটি আপনাদের ভালো লাগে সেটি সংগ্রহ করতে পারেন, যেমন অগ্রদূত, অভিযাত্রী, MP3, প্রফেসরস ও অন্যান্য পাবলিকেশনস। এই গাইড বইয়ের ভিতরে আপনাদের যে বইটি ভালো লাগে আপনারা সেটি সংগ্রহ করবেন। যদি সংক্ষেপে বলি তাহলে আপনাদের লাগবে নবম দশম শ্রেণীর 2টি বোর্ড বই এবং যে কোনো একটি গাইড বই। এই 3টি বই হলেই আপনারা প্রস্তুতি নিতে পারবেন সম্পূর্ণ ব্যাকরণ অংশে। বাংলা ব্যাকরণের সম্পূর্ণ সিলেবাসকে আমি 2টি পার্টে ভাগ করেছি। হেভিওয়েট টপিক পার্ট 1-এ আছে টানা মুখস্থ অংশের অধ্যায়গুলি, এবং পার্ট
2-তে আছে বুঝে পড়া অংশের অধ্যায়গুলি। পার্ট 1-এ মোট 9টি অধ্যায় আছে, যেমন বাক্য সংকোচন, বাগধারা, বানান শুদ্ধিকরণ, নত্য সত্য বিধান, শব্দের শ্রেণী বিভাগ, সমার্থক শব্দ বা প্রতিশব্দ, শব্দ জোড়, বিপরীত শব্দ এবং পারিভাষিক শব্দ। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এই অংশ থেকে সাধারণত 6 বা 7টি প্রশ্ন বা অনেক সময় এর বেশি প্রশ্ন হয়ে থাকে। এছাড়া বিভিন্ন চাকরি পরীক্ষায় এই অংশ থেকে প্রশ্ন হয়ে থাকে। টানা মুখস্থ অংশে ভালো করতে হলে আপনাদের প্রতিদিনই এই টপিকগুলি থেকে কিছু কিছু অংশ রিভিশন দিতে হবে। এখন আমরা দেখব এই টপিকগুলি কোথা থেকে পড়ব। প্রথমে বাক্য সংকোচন। এই টপিকটি পড়ার জন্য আমাদের পুরাতন বই থেকে সাহায্য নিতে হবে। নবম দশম শ্রেণীর যে পুরাতন বইটি আছে সেটি আমরা প্রথমে পড়ে ফেলব। তারপর গাইড বই থেকে ইচ্ছা, অক্ষী ও নারী রিলেটেড যে বাক্য সংকোচনগুলি আছে, উদাহরণস্বরূপ অনুকরণ করার ইচ্ছা, উপকার করার ইচ্ছা, অক্ষীর সমক্ষে, অক্ষীর অভিমুখে, এই ধরনের কনফিউজিং বাক্য সংকোচনগুলি পড়ে ফেলব। এরপর আমরা বিগত প্রশ্নের জন্য গাইড বই বা প্রশ্ন ব্যাংক পড়ব। বাগধারা অংশটি আপনারা পড়বেন পুরাতন বই 180 পৃষ্ঠা থেকে এবং নতুন বই 109 পৃষ্ঠা থেকে। এরপর বিগত প্রশ্ন আপনারা সলভ করবেন গাইড বা প্রশ্ন ব্যাংক থেকে। এছাড়া উইকিপিডিয়া লিস্ট থেকে প্রদত্ত বাগধারার লিস্টটি আপনারা পড়ে ফেলবেন। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, গুগলে সার্চ দিবেন বাগধারা উইকিপিডিয়া লিখে। সার্চ দেওয়ার পরে এখানে যে লিঙ্কটি আসবে বাংলা বাগধারার তালিকা, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার ফলে আপনারা এইরকম একটি ওয়েবসাইট দেখতে পারবেন। এই ওয়েবসাইট থেকে বর্ণমালা অনুসারে পর্যায়ক্রমে সাজানো বাগধারাগুলি, যেগুলি আপনাদের কাছে নতুন মনে হয় বা কঠিন মনে হয়, সেই কঠিন কঠিন বাগধারাগুলি এইখান থেকে আয়ত্ত করার চেষ্টা করবেন। আশা করছি চাকরি পরীক্ষাগুলিতে এই কঠিন বাগধারাগুলি থেকে আপনারা অনেক কমন পাবেন। এরপর বানান শুদ্ধিকরণ অংশ। এই অংশে ভালো করতে হলে আপনাদের প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এই অংশটি আপনারা পড়বেন ডাইজেস্ট বা বিষয়ভিত্তিক বই থেকে। এরপর ইন্টারনেটে যে উইকিপিডিয়া লিস্টটি আছে বানান শুদ্ধিকরণ অংশের জন্য, সেটি পড়বেন। গুগলে সার্চ দিবেন বানান শুদ্ধিকরণ উইকিপিডিয়া লিখে। সার্চ দেওয়ার পরে এখানে যে প্রথম লিঙ্কটি পাবেন, সেইখানে ক্লিক করলে আপনারা এইরকম একটি ওয়েবসাইট দেখতে পারবেন। এই ওয়েবসাইটে শুদ্ধ অশুদ্ধ এভাবে তালিকা করে সকল গুরুত্বপূর্ণ শব্দগুলি এখানে দেওয়া আছে। আপনারা এইগুলি প্রতিদিন কিছু কিছু অংশ প্র্যাকটিস করে আয়ত্ত করার চেষ্টা করবেন। আশা করছি এই ওয়েবসাইট থেকে আপনারা অনেক কমন পাবেন পরীক্ষাতে। নত্য সত্য বিধান, এটিও বানান শুদ্ধিকরণ অংশের সাথে রিলেটেড। এটি পড়ার জন্য আপনারা পড়বেন নবম দশম শ্রেণীর পুরাতন বই। এই অধ্যায়ে আপনারা দেখবেন কতগুলো শব্দে স্বভাবতই মধ্যাহ্ন হয় এমন একটি কবিতা আছে, যেমন চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণমন। এই ধরনের কবিতাটি মুখস্থ করে ফেলবেন। তারপর দেখবেন কতগুলো শব্দে স্বভাবতই মধ্যাংশ হয়। এই শব্দগুলি আপনারা বারবার প্র্যাকটিস করে আয়ত্ত করার চেষ্টা করবেন। শব্দের শ্রেণী বিভাগ। এই অংশটি আপনারা পড়বেন নবম দশম শ্রেণীর নতুন বই এবং নবম দশম শ্রেণীর পুরাতন বই থেকে। এই দুইটি বইয়ের যে তথ্যের পার্থক্য আছে সেটি হলো উৎস অনুসারে শব্দ 4 প্রকার, এটি নতুন বইয়ে আছে, এবং উৎস অনুসারে শব্দ 5 প্রকার, এটি পুরাতন বইয়ের তথ্য। নতুন বইয়ে অর্ধ তৎসম এই ভাগটি বাদ দেওয়া হয়েছে। তারপর অর্থ অনুসারে শব্দ 3 ভাগ, যৌগিক, রূঢ়ি এবং যৌরূঢ় শব্দ। আপনারা এই 3টি ভাগের উদাহরণগুলো মুখস্থ করবেন। গঠন অনুসারে 2 ভাগ, মৌলিক এবং সাধিত শব্দ, এগুলির উদাহরণগুলি আপনারা পড়বেন। এরপর
বিষয়ভিত্তিক গাইড বই থেকে বেশি বেশি উদাহরণ প্র্যাকটিস করবেন। প্রস্তুতি গ্রহণ করার সময় আপনারা দেখবেন বিদেশি শব্দ এক এক বইয়ে এক এক রকম দেওয়া। আপনারা চেষ্টা করবেন বাংলা একাডেমিতে প্রদত্ত শব্দগুলির যে সোর্স সেটি ফলো করার। বাংলা ব্যাকরণে যে কয়টি কঠিন অধ্যায় আছে, এই সমার্থক শব্দ বা প্রতিশব্দ এই অধ্যায়টি তাদের মধ্যে অন্যতম। এই অধ্যায়ে ভালো করতে হলে আপনাদের প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সমার্থক শব্দ আপনারা পড়বেন নবম দশম শ্রেণীর নতুন বই 114 পৃষ্ঠা থেকে, তারপর বিষয়ভিত্তিক গাইড বই থেকে নতুন নতুন শব্দ নোট করে পড়বেন। এরপর বিগত সালের প্রশ্ন সমাধান দেখবেন। একই ধরনের শব্দ বারবার রিভিশন দিবেন, যেমন শিখণ্ডী মনে ময়ূর এবং শিখণ্ডিক মনে মোরগ। শব্দজোড়। বাংলা ব্যাকরণে কিছু কিছু শব্দ আছে যেগুলির উচ্চারণ প্রায় একই কিন্তু অর্থ ভিন্ন, যেমন অশ্ব মানে পাথর এবং অশ্ব মানে ঘোড়া। এই অংশটি আপনারা পড়বেন নবম দশম শ্রেণীর নতুন বই 121 পৃষ্ঠা থেকে। বিপরীত শব্দ, এটির জন্য আপনারা পড়বেন নবম দশম শ্রেণীর নতুন বই 118 পৃষ্ঠা থেকে। এরপর দেখবেন বিষয়ভিত্তিক গাইড বই, অতঃপর বিগত সালের প্রশ্ন সমাধান। পারিভাষিক শব্দ। বাংলা ভাষায় বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকেই পারিভাষিক শব্দ বলা হয়ে থাকে। পারিভাষিক শব্দগুলি আপনারা পড়বেন ডাইজেস্ট বা বিষয়ভিত্তিক গাইড বই থেকে। এরপর আপনারা বিগত সালের প্রশ্ন সলভ করবেন। বাংলা ব্যাকরণের বুঝে পড়ার টপিকগুলি আছে এই হেভি ওয়েট টপিক পার্ট 2 এর আন্ডারে। এই পার্ট 2তে আছে ধ্বনি ও বর্ণ, ধ্বনি পরিবর্তন, সন্ধি, সমাস, ধাতু প্রত্যয়, দ্বিরুক্ত শব্দ, উপসর্গ অনুসর্গ, পদ প্রকরণ, কারক, বিভক্তি, লিঙ্গ, বাক্য, বাক্য শুদ্ধিকরণ, প্রয়োগ অপপ্রয়োগ, বচন ও পদাশ্রিত নির্দেশক, বাচ্য ও উক্তি পরিবর্তন, ছন্দ অলঙ্কার এবং বিবিধ অংশ। এখন আমরা দেখব এই টপিকগুলি কোথা থেকে পড়ব। ধ্বনি ও বর্ণ। বিসিএস সহ সকল চাকরি পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন হয়ে থাকে। আমরা প্রথমে পড়ব নবম দশম শ্রেণীর নতুন বই 5ম থেকে 8ম পরিচ্ছেদ। 5ম পরিচ্ছেদ থেকে আমরা পড়ব কার বর্ণ, অনুবর্ণ এবং যুক্ত বর্ণ কাকে বলে এবং এর উদাহরণ। 6ষ্ঠ পরিচ্ছেদ থেকে আমরা স্বরধ্বনি উচ্চারণের ছকটি আয়ত্ত করব। এই ছক থেকে প্রায়ই প্রশ্ন হয়ে থাকে, যেমন কোনটি নিম্ন বিবৃত? উত্তর আ। পরিচ্ছেদ 7 থেকে কণ্ঠ, কণ্ঠনালীয়, তালব্য, মূর্ধন্য, দন্তমূলীয়, ওষ্ঠ, নাসিক্য, ঊষ্ম, পার্শ্বিক, কম্পিত, তাড়িত, ঘোষ এবং অঘোষ ব্যঞ্জনধ্বনির উদাহরণগুলো পড়ব। উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি নতুন বইয়ে আছে 7 প্রকার এবং পুরাতন বইয়ে 5 প্রকার। নতুন বইয়ে যুক্ত করা হয়েছে কণ্ঠনালীয় এবং দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনিকে। কণ্ঠনালীয় ব্যঞ্জন হচ্ছে হ এবং দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি হচ্ছে দন্তন্য, র, ল, দন্ত স। আমরা এভাবে মনে রাখতে পারি, দাঁতের জন্য আমাদের বা দাঁত ভালো রাখার জন্য নিরলস পরিশ্রম করতে হয়, সেজন্য নিরলস এটি দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ। ঊষ্ম ব্যঞ্জনধ্বনি নতুন বইয়ে তালবস্য, দন্তস্ব, হ এবং পুরাতন বইয়ে 4টি, তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব এবং হ। তো নতুন বইয়ে ঊষ্ম ব্যঞ্জনধ্বনি 3টি এবং পুরাতন বইয়ে 4টি। তো নতুন বইয়ে বাদ দেওয়া হয়েছে এই মূর্ধন্যস্বকে। স্পর্শ ব্যঞ্জন বা অপর নাম স্পৃষ্ট ব্যঞ্জন নতুন বইয়ে 20টি এবং পুরাতন বইয়ে 25টি। এরপর আমরা বিগত সালের প্রশ্ন সলভ করব। এখন আসি ধ্বনি পরিবর্তন অংশে।
আসলে এই অধ্যায়টি বা এই টপিকটি দেখতে মনে হলেও এটি একেবারেই সোজা। যেমন আজি থেকে আইজ, এটি কি পরিবর্তন? আমরা দেখতে পাচ্ছি আজি এর হ্রস্বইকার আগে উচ্চারণ হয়েছে, এর জন্য এই ধরনের পরিবর্তনকে বলা হয় অপিনিহিত। তেমনি জন্ম থেকে জন্ম, আমরা দেখতে পাচ্ছি দুইটি আলাদা ব্যঞ্জনধ্বনি সমান হয়ে গেছে, এর জন্য এই পরিবর্তনকে বলা হয় সমীভবন। এভাবে আপনারা বুঝে বুঝে পড়বেন। এই অংশটি পড়বেন নবম দশম শ্রেণীর পুরাতন বই ২৭ পৃষ্ঠা থেকে। এরপর বিগত সালের প্রশ্ন সলভ করবেন। সন্ধিটি আপনারা পড়বেন যে কোনো গাইড বই থেকে। সন্ধি পড়ার জন্য আপনাদের সন্ধির কোনো নিয়ম মুখস্থ করা লাগবে না, উদাহরণগুলো পড়লেই হবে। যে উদাহরণগুলো বেশি জোর দিয়ে পড়বেন সেগুলি হলো নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, বিশেষ নিয়মে সাধিত সন্ধি এবং বিসর্গ সন্ধি এর উদাহরণসমূহ। এরপর বিগত সালের প্রশ্ন। সমাস পড়বেন যে কোনো গাইড বই থেকে। সমাস আপনারা একদিনে সকল প্রকার সমাস পড়বেন না, তাহলে মনে থাকবে না। প্রতিদিন একটি বা দুইটি টপিক পড়বেন সমাসের। সমাসের ক্ষেত্রে পিলিয়ের জন্য উদাহরণগুলো বেশি বেশি পড়বেন। নবম দশম শ্রেণীর নতুন বই ও পুরাতন বইয়ে সমাসের পার্থক্য। পুরাতন বইয়ে আছে সমাস ৬ প্রকার এবং নতুন বইয়ে আছে সমাস ৪ প্রকার। পুরাতন বইয়ে দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রী, দ্বিগু এবং অব্যয়ীভাব। নতুন বইয়ে দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ এবং বহুব্রী। নতুন বইয়ে এই দ্বিগু সমাস এবং অব্যয়ীভাব সমাসকে বাদ দেওয়া হয়েছে। ধাতু এবং প্রত্যয়, এই টপিকটি নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, আপনারা নিয়মিত প্র্যাকটিস করলেই পারবেন। ধাতু পড়বেন আপনারা নবম দশম শ্রেণীর পুরাতন বই ৭৯ পৃষ্ঠা থেকে। যেটি গুরুত্বপূর্ণ এই ধাতু অংশ থেকে সেটি হলো কোনটি বাংলা ধাতু, কোনটি সংস্কৃত ধাতু, কোনটি নাম ধাতু এবং কোনটি সংযোগমূলক ধাতু। এই ধরনের উদাহরণগুলো মুখস্থ করবেন। প্রত্যয় অংশটি পড়বেন আপনারা পুরাতন বই ৮৩ পৃষ্ঠা থেকে। প্রত্যয়ের জন্য আপনারা আনকমন উদাহরণগুলো বেশি পড়বেন। যেমন পাক, এই শব্দটি উৎপন্ন হয়েছে পস ধাতু এবং ঘং প্রত্যয় থেকে। যেহেতু পস একটি ধাতু, তাই পাক শব্দটি কৃত প্রত্যয় সাধিত শব্দ। এরপর আপনারা বিগত সালের প্রশ্ন সলভ করবেন। দ্বিরুক্ত শব্দ, এটি নতুন বইয়ে শব্দদ্বিত্ব নামে পরিচিত। এই দ্বিরুক্ত শব্দটি আপনারা পড়বেন নবম দশম শ্রেণীর পুরাতন বই ৪৯ পৃষ্ঠা থেকে। পরবর্তী টপিক উপসর্গ এবং অনুসর্গ। উপসর্গ পড়বেন আপনারা নবম দশম শ্রেণীর পুরাতন বই ৭২ পৃষ্ঠা থেকে। এখানে গুরুত্বপূর্ণ হলো কোনটি বাংলা, কোনটি তৎসম, কোনটি বিদেশি উপসর্গ। গুরুত্বপূর্ণ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয় সেটি পড়বেন। যেমন আবছায়া শব্দের আব উপসর্গটি অস্পষ্টতা অর্থে ব্যবহৃত হয়। ৪টি উপসর্গ আছে যেটি বাংলা এবং সংস্কৃত উপসর্গে উভয়ে ব্যবহৃত হয়। যেমন আ, সু, বি, নি, এই ৪টি উপসর্গ বাংলা এবং তৎসম বা সংস্কৃত দুইটা পার্টেই আছে। অনুসর্গ, যার অপর নাম কর্মপ্রবচনীয়, এটি আপনারা পড়বেন নবম দশম শ্রেণীর পুরাতন বই ১৫৯ পৃষ্ঠা থেকে। অনুসর্গ বাক্যে কি অর্থে ব্যবহৃত হয় সেটিও পড়বেন। যেমন কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া, এখানে হেতু অনুসর্গ নিমিত্ত অর্থে ব্যবহৃত হয়েছে। পদপ্রকরণ বা ইংরেজিতে একে বলে পার্টস অফ স্পিচ। নবম দশম শ্রেণীর নতুন বই অনুসারে পদ ৮ প্রকার। পার্টস অফ স্পিচের যে ৮ প্রকার আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ সহ, তার বাংলায় এখানে দেওয়া হয়েছে। যেমন বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক এবং আবেগ। নবম দশম শ্রেণীর নতুন বই ১৮ থেকে ২৫ পরিচ্ছেদ আপনারা পড়বেন এই পদপ্রকরণ অংশের জন্য। এছাড়া পুরাতন বইয়ের
চতুর্থ অধ্যায়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পরিচ্ছেদও আপনারা পড়বেন। নবম দশম শ্রেণীর পুরাতন বই অনুসারে পদ 5 প্রকার। কারক। কারক শব্দটির অর্থ হলো যা ক্রিয়া সম্পাদন করে। কারকটি আপনারা পড়বেন নবম দশম শ্রেণীর পুরাতন বই থেকে এবং নবম দশম শ্রেণীর নতুন বই থেকে। এছাড়াও বিষয়ভিত্তিক গাইড বই থেকে আপনারা বেশি বেশি উদাহরণ পড়বেন। কারকের কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে আপনারা ইউটিউবের ভিডিও দেখতে পারেন। এখন আমরা দেখি কারক নিয়ে নতুন ও পুরাতন বইয়ে কী তথ্য পরিবর্তন হয়েছে। নবম দশম শ্রেণীর নতুন বইয়ে সম্প্রদান কারককে বাদ দিয়ে সম্বন্ধ কারক অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভক্তি অংশটি আপনারা কোথা থেকে পড়বেন? লগ্নকের একটি প্রকারই হচ্ছে বিভক্তি। লগ্নক এবং বলক সম্পর্কে বিস্তারিত নতুন বইয়ে 26 পৃষ্ঠায় পেয়ে যাবেন। আর বিভক্তি অংশটি আপনারা পড়বেন নবম দশম শ্রেণীর নতুন বই 74 পৃষ্ঠা থেকে। লিঙ্গ এটি পড়বেন আপনারা বিষয়ভিত্তিক গাইড বই থেকে। বিশেষ গুরুত্বপূর্ণ লিঙ্গ হচ্ছে কোনটি নিত্য পুরুষবাচক, নিত্য স্ত্রীবাচক এবং কোনটি উভয় লিঙ্গ। এই টপিকগুলির আন্ডারের উদাহরণগুলি আপনারা মুখস্থ করবেন। এই পর্যন্ত বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তীতে আমরা দেখব বাক্য। বাক্যটি আমরা পড়ব নবম দশম শ্রেণীর নতুন বই 31 থেকে 34 পরিচ্ছেদ। এরপর আমরা বিষয়ভিত্তিক গাইড বই থেকে পড়ব। বাক্যের 3টি গুণ থাকে: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এখানে কিন্তু শব্দটি আসক্তি, নট আসক্তি। সো এই বিষয়টি একটু খেয়াল রাখবেন। এছাড়া বাক্য অংশের জন্য আমরা সরল, যৌগিক ও জটিল বা মিশ্র বাক্য বুঝে পড়ব। বাক্য শুদ্ধি বা প্রয়োগ অপপ্রয়োগ। বিসিএস প্রিলি ও লিখিত পরীক্ষায় এই অংশটি থেকে প্রশ্ন হয়ে থাকে। এই অংশটি আমরা পড়ব বিষয়ভিত্তিক গাইড বই থেকে। এই অংশে ভালো করার জন্য আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমরা একটি উদাহরণ দেখি। অশ্রু জল এখানে অপপ্রয়োগ ঘটেছে, এটি সঠিক প্রয়োগ হবে অশ্রু। তেমনি কেবলমাত্র এটি অশুদ্ধ এবং এর সঠিক প্রয়োগ কেবল অথবা মাত্র। বচন ও পদাশ্রিত নির্দেশক এই অংশটি আমরা পড়ব নবম দশম শ্রেণীর পুরাতন বই থেকে। জন্তুর বহুবচনে সাধারণত পাল ও যূথ। উন্নত প্রাণীবাচক শব্দ গণ, বৃদ্ধ, মণ্ডলী, বর্গ। এছাড়াও প্রাণীবাচক, অপ্রাণীবাচক শব্দের বহুবচনে কি কি শব্দ ব্যবহৃত হয় সেগুলি আমরা পড়ব। বাচ্য ও উক্তি পরিবর্তন। বাচ্য আমরা পড়ব পুরাতন বইয়ের 5ম অধ্যায়ের 3য় পরিচ্ছেদ। বাচ্য সাধারণত ইংরেজিতে ভয়েস নামে পরিচিত। এরপর আমরা বাচ্চের জন্য বিগত সালের প্রশ্ন সমাধান করব। আপনাদের জন্য একটি প্রশ্ন, ডিঙি টেনে বের করতে হবে এটি কোন বাচ্য? ভাববাচ্য, কর্মবাচ্য অথবা কর্মকর্তৃ বাচ্য? কমেন্ট করে অবশ্যই এর উত্তর জানাবেন। এরপর উক্তি। উক্তি আমরা পড়ব পুরাতন বইয়ের 5ম অধ্যায়ের 4র্থ পরিচ্ছেদ থেকে। উক্তি ইংরেজিতে ন্যারেশন নামে পরিচিত। ছন্দ এবং অলঙ্কার থেকে ইদানিং বিসিএসে প্রশ্ন হয়ে থাকে। এই অধ্যায়টি আমরা বিষয়ভিত্তিক গাইড বই থেকে পড়ব। মুক্তাক্ষর কি, বদ্যাক্ষর কি, অপোন্নতি, অতিশয়োক্তি এই সম্পর্কে বিস্তারিত আমরা পড়ব। বিবিধ অংশ। জ্যোতিচিহ্ন অংশটি আমরা যে কোনো গাইড বই থেকে পড়ব। নবম দশম শ্রেণীর পুরাতন বইয়ে জ্যোতিচিহ্ন দেওয়া আছে 12টি এবং নতুন বইয়ে জ্যোতিচিহ্ন দেওয়া আছে 13টি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ে কয়টি ও কি কি এবং এই সম্পর্কে বিস্তারিত পড়ে ফেলব। ইন্টারনেট থেকে বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ পড়ব।
বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বই ও তার লেখকদের নাম মুখস্থ করব। সর্বশেষ নবম দশম শ্রেণীর নতুন বইয়ের প্রতিটি অধ্যায়ের শেষে যে এমসিকিউগুলি আছে সেগুলি সমাধান করব। ব্যাকরণ নিয়ে বিশ্লেষণমূলক ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।